নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। রাত পোহালেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা, বহু প্রতীক্ষিত এই পরীক্ষার যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করা হয়ে গিয়েছে। সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তবে এই ভিডিওটা কেবলমাত্র ইনফরমেটিভ ভিডিও নয়। তোমাদের আগেও আমরা বলেছি যে আমাদের ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন দেয় না, তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করে। আজকে আমরা এই ভিডিওতে আমরা বলে দেবো যে কিভাবে মাধ্যমিক ইতিহাসের জন্য বড় প্রশ্ন লিখে ভালো নাম্বার বা ফুল মার্কস পাওয়া যায়, অর্থাৎ কিভাবে 90তে 90 পাওয়া যায় ইতিহাসে, তারই কিছু ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদের বলে দেবো, যেগুলো অবশ্যই তোমরা সোমবার সকালে ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে। এই প্রশ্নগুলো ছাড়া তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষা দিতে যেও না, কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমরা দেখতে পাবে। তাই আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, সরাসরি আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা কিছু টিপস ও ট্রিক্স তোমাদের বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন লিখে ফুল মার্কস পেতে সাহায্য করবে। প্রথমেই দেখো, আমরা বলবো যে ইতিহাস সাজেশানের যে ভিডিও ধারাবাহিকভাবে সারা বছর ধরে বহু ভিডিও বহু সাজেশান আমরা দিয়েছি। তার পাশাপাশি আমরা এই কিছুদিন আগে পর্যন্ত তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও দিয়ে দিয়েছি। আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো বলে এই ভিডিওটা এনেছি। পরীক্ষার আগের একদিন আগে আমরা এই ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র এই কারণেই, যাতে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে সুবিধা হয়। মাধ্যমিকে 2, 1, 4, 8 এই 4 ধরনের প্রশ্ন আসে। তার মধ্যে 1 নম্বরের MCQ SAQ বহু ধরনের প্রশ্ন আসে, এবং 2 নম্বরের মোট 11টা 22 নম্বরের প্রশ্ন আসে। এই 22 নাম্বার কিন্তু তোমরা 2 নম্বরের যে প্রশ্ন, সেগুলো তোমরা বই পড়ো বা সাজেশান পড়ো, সারা বছর ধরে যা পড়েছো তাতেই কিন্তু পেয়ে যাবে কমন। তবে 4 আর 8 নিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সমস্যা থাকে। অনেক ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি মেসেজ করেছো এবং আমাদের কমেন্ট সেকশনেও লিখেছিলে যে স্যার 4 নম্বর এবং 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আগেও তোমাদের বলেছি যে 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 8টি চ্যাপ্টার থেকেই আসতে পারে, কিন্তু 8 নম্বরের প্রশ্ন প্রথম আর অষ্টম অধ্যায় থেকে আসবে না। অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে মাঝখানের 6টে অধ্যায় থেকে, এবং এই মাঝখানের 6টা অধ্যায়ের মোট 3টি প্রশ্ন তোমাদের দেবে, তার মধ্যে যে কোনো একটা 8 নম্বরে লিখতে হবে। অর্থাৎ 4 নম্বরের মোট 6টি প্রশ্ন তোমাদের লিখতে হবে 24 মার্কসের জন্য। এই 4 নম্বরের প্রশ্নগুলো কি কি তোমরা অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগে, সেগুলো নিয়ে একবার বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন যেটা অবশ্যই তোমরা দেখবে, বারাসাত বিদ্রোহ বা তিতুমিরের ওয়াহাবি আন্দোলন, এটা অবশ্যই তোমরা দেখবে। পাশাপাশি গান্ধী আম্বেদকর বিতর্ক, বা যেটাকে আমরা পুনা প্যাক্ট বা পুনা চুক্তি বলবো, সেই পুনা চুক্তি সম্পর্কেও তোমরা একটা দেখে যেতে পারো। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এরপরে যেটা আমরা দেখব, অবশ্যই দেখে যেতে হবে, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ভূমিকা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এটা 8 নম্বরের প্রশ্ন হিসাবেও খুব ইম্পর্টেন্ট। তবে তোমরা অবশ্যই এটা দেখে যাবে, কারণ গত বছর কিন্তু তোমাদের বিদ্যাসাগর এসেছিল, অর্থাৎ এবছরে রামমোহন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যেটা অবশ্যই দেখবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা বা শান্তিনিকেতন প্রতিষ্ঠা। শান্তিনিকেতন উদ্ভবের কারণ, এটাও এইভাবেও প্রশ্ন আসতে পারে, এটাও তোমরা দেখে যেতে পারো। এরপরে যেটা আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন, এটাই হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্তি হয়েছিল, এটাকেও এইভাবেও প্রশ্নটা দেখে যেতে পারো। অর্থাৎ 4 নম্বরের জন্য এবং 2 নম্বরের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা UN রায় অ্যান্ড সন্সের ভূমিকা। এরপরে উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ বলতে কী বোঝানো হয়। মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, বিজ্ঞান চর্চা মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, এটা তোমরা একবার দেখে যেতে পারো। তবে উডের ডেসপ্যাচ এবং বাংলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। অরণ্য আইন, এটা তোমরা 2 নম্বরের জন্য অবশ্যই দেখে যাবে। অরণ্য আইন সম্পর্কে প্রশ্ন 2 নম্বরের জন্য অনেকবার এসেছে এবং আসেও। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পর্কে আলোচনা বা ভারতভুক্তির দলিল সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে বা 2 নম্বরের প্রশ্ন হিসাবেও পড়তে পারো। এরপরে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাব। সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকাত চুক্তি এবং
দেশভাগের পরবর্তীকালে পাঞ্জাব এবং বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত বিশ্লেষণ, মানে বাংলা এবং পাঞ্জাবের যে উদ্বাস্তুগত সমস্যা সৃষ্টি হয়েছিল স্বাধীনতার পরে, সেখানে সরকার কী কী ভূমিকা নিয়েছিল এবং বাংলা ও পাঞ্জাবের ক্ষেত্রে কী কী আলাদা ভূমিকা নিয়েছিল সে সম্পর্কে যে প্রশ্নটা, সেটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপরে আমরা অবশ্যই 4 নম্বরের জন্য যেটা তোমাদের সাজেশন দেবো সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। এটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহারানীর ঘোষণাপত্র। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বা সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থান বা বিপ্লবীদের অবদান, এই প্রশ্নগুলোই 4 নম্বরের জন্য অবশ্যই তোমরা দেখে যাবে। এছাড়াও 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখে যাবে সেগুলোর মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, অর্থাৎ মহাবিদ্রোহ সম্পর্কে টিকা। এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র বা বিশ্লেষণ করে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এবং আরেকটা প্রশ্ন অবশ্যই 8 নম্বরে পড়ে যাবে, সেটা হচ্ছে বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এই লাস্টের প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। সুতরাং আমরা 8 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের বলে দিলাম। এগুলো পরীক্ষার আগে হাতে একদিন সময় আছে, খুব ভালো করে রিভিশন দিয়ে নাও, দেখে নাও। এবং শেষ মুহূর্তে আমরা যে টিপসটা তোমাদের দেবো সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবে পয়েন্ট ওয়াইজ উত্তর লেখার। প্রত্যেকটি উত্তরেরই কিন্তু 3 থেকে 4টে পয়েন্ট তোমরা অবশ্যই দেবে, ভূমিকা উপসংহার অবশ্যই দেবে এবং খাতা সুন্দর করে তৈরি করবে, প্রত্যেকটি পয়েন্ট আলাদা আলাদা ফাঁক ফাঁক করে দেবে এবং হাতের লেখা পরিষ্কার এবং বড় বড় যেন হয়। চেষ্টা করবে অবান্তর না লেখার এবং যা প্রশ্ন চেয়েছে ঠিক সেইটুকুই লেখার, তবে যা লিখবে সেটাই যেন পয়েন্টের মাধ্যমে প্রকাশ করতে পারো। সহায়িকার লেখা হুবহু টুকতে হবে এরম কোনো মানে নেই, নিজের ভাষায় লিখতে পারো, তবে যেটুকু জানতে চাওয়া হয়েছে সেটা টু দি পয়েন্ট এবং রিলেভেন্ট পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করলে বিষয়টা ভালো হয়। এবং এত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে স্যার বা ম্যাডাম যারা খাতা দেখবেন তারাও কিন্তু এই বিষয়টা ফলো রাখেন যে লিখছে সেই বিষয়টা সম্পর্কে তার জ্ঞান আছে কি না। অবান্তর লিখলে কিন্তু তারা খুব সহজেই ধরে ফেলেন, তাই অপ্রাসঙ্গিক কিছু লেখার দরকার নেই। যেমন যেটুকু চেয়েছে সেটুকু লিখবে, 8 নম্বরের জন্য যতটুকু দরকার ততটুকু লিখবে, 4 নম্বরের জন্য যতটুকু দরকার ততটুকুই লিখবে। 2-এর জন্য যেমন 4 নম্বরের প্রশ্ন লিখবে না, তেমনি 4 নম্বরের জন্য 8 নম্বরের প্রশ্নের মতো উত্তর লেখার দরকার নেই, ঠিক যতটুকু দরকার ততটুকুই লিখবে। সবাই ভালো করে পরীক্ষা দাও, আগামী পরীক্ষা তোমাদের ভালো হোক। সোমবার ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। থ্যাংক ইউ।